আজ আমার বোনের ষড়যন্ত্রে আমার সংসারটা ভেঙে গেল। সে বিয়ে করতে চায় আমার স্বামীকে। আমার একমাত্র দোষ ছিল আমি তার চেয়ে পড়াশোনায় ভালো ছিলাম। আরও একটা দোষ ছিল, সেটা হলো আমার স্বামীর ভালোবাসা। এই যুগে এসেও এত ভালোবাসা দেখলে যে কারো নজর কাড়বে। কেবল এই সামান্য ঈর্ষার বশবর্তী হয়ে এসে আমার জীবনের এত বড় সর্বনাশ করলো। চারপাশের বাতাসটা ভারী হয়ে আছে বারুদের গন্ধে নয়, বরং বিশ্বাসের লাশে। আমার নিজের বোন, যার সাথে একই মায়ের গর্ভে বড় হয়েছি, সেই আজ আমার পিঠে এমন এক ছুরি বসালো যা আমার মৃত্যু দেয়নি, কিন্তু প্রতিটা নিঃশ্বাসে যন্ত্রণার বিষ মিশিয়ে দিয়েছে। সবাই বলছে আমার দোষ, আমার দোষ আমি ভালোবেসেছিলাম, আমার দোষ আমি মা বাবাকে না জানিয়ে দুই সাক্ষী রেখে তাকে কবুল বলেছিলাম। কিন্তু আমার আসল দোষ ছিল অন্য জায়গায়, যা আমি কোনোদিন কাউকে মুখ ফুটে বলতে পারিনি। আমার দোষ ছিল আমি ওর চেয়ে পড়াশোনায় ভালো ছিলাম, আমি ওর চেয়ে মেধাবী ছিলাম। ছোটবেলা থেকেই ক্লাসের ফার্স্ট প্রাইজটা যখন আমার হাতে আসতো, আব্বু যখন আমায় জড়িয়ে ধরে কপালে চুমু খেত, তখন পাশের সোফায় বসে থাকা আমার বড় বোনটির চোখের কোণে যে আগুনের ফুলকি দেখতাম, সেটা যে একদিন আমার আস্ত একটা সংসার পুড়িয়ে ছাই করে দেবে তা কে জানতো। আমি আদ্রিকা মেহরিন, একান্তই সাধারণ শ্যামলা বরণে এক মেয়ে। খুব বেশি সৌন্দর্য বা গুণ কোনোটাই আমার নেই, কিন্তু যা ছিল এখন যেন তাও ধ্বংস প্রায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিধ্বস্ত চেহারাটার দিকে তাকিয়ে এই কথাগুলো বারবার বিড়বিড় করছি। আমার চোখের নিচে কালচে দাগ, ঠোঁট দুটো শুকিয়ে কাঠ হয়ে গেছে। অথচ আজ থেকে মাত্র 1 মাস আগেও এই আয়নাটাই আমার হাসিমাখা মুখের সাক্ষী ছিল। আমি আর আশিক খান, আমরা দুজন সাক্ষী রেখে, মহান আল্লাহকে সাক্ষী রেখে একে অপরের হাত ধরেছিলাম। আমাদের সেই গোপন বিয়েটা হয়তো সমাজের চোখে প্রকাশিত ছিল, কিন্তু আমাদের দুজনের কাছে তা ছিল আকাশের মতো পবিত্র। কিন্তু আমার সেই যা সাজানো আকাশটাকে এক নিমিষে ধূলিসাৎ করে দিল আমার নিজের বড় বোন আফসা মেহরিন। আফসা আপা দেখতে অসম্ভব সুন্দরী, দবদবে ফর্সা গায়ের রং, তীক্ষ্ণ নাক, আর সব সময় মুখে লেগে থাকা সেই মায়াবী হাসি। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় হিজাব পরে, পরপুরুষের সামনে যায় না। পাড়ার মুরব্বীরা তাকে আদর্শ মেয়ের উদাহরণ হিসেবে মানে, কিন্তু সেই মায়াবী হাসির আড়ালে যে কত বড় এক বিষাক্ত সাপ ফনা তুলে বসেছিল তা আমি আগে কেন বুঝতে পারিনি। আমি যখন গোল্ডেন A+ নিয়ে ভার্সিটিতে ভর্তি হইলাম, আব্বু যখন গর্ব করে সারা পাড়ায় মিষ্টি বিলিয়েছিল, তখন আমি আফসা আপার চোখের কোণে এক অদ্ভুত আগুনের ঝিলিক দেখেছিলাম। সে তখন বলেছিল, পড়াশোনা দিয়ে কি হবে, মেয়েদের আসল সৌন্দর্য তার সতীত্বে। তখন বুঝিনি সে আসলে আমার সফলতাকে সইতে পারছিল না। তার এই ঈর্ষা আগ্নেয়গিরির মতো ভেতরে ভেতরে জমছিল, আর সুযোগ খুঁজছিল আমায় ছাই করে দেওয়ার। অবশেষে সে সুযোগ পেল। আমার আর আশিকের একান্ত কিছু চ্যাট, আমাদের সেই বিয়ের মুহূর্তের টুকরো স্মৃতি সে কৌশলে হাতিয়ে নিল। তারপর একদিন সন্ধ্যায় ঠিক যখন মাগরিবের আজান দিচ্ছিল, সে জায়নামাজ থেকে উঠে এসে আব্বু আর আম্মুর সামনে বোমাটা ফাটালো। তবে সত্যিটা বলেনি সে। সে আমাদের পবিত্র বিয়েটাকে নোংরা ব্যভিচার হিসেবে উপস্থাপন করলো। আব্বুর হাতে যখন আমাদের চ্যাটগুলো তুলে দিচ্ছিল, তখন তার চোখে যে পৈশাচিক তৃপ্তি ছিল তা কোনো দিন ভোলার নয়। আব্বুর আগে অন্ধ হয়ে আমাকে প্রথমবারের মতো থাপ্পড় মারলেন, ঘরবন্দি করলেন। আশিককে ডেকে এনে সবার সামনে অপমান করা হলো। তার মতো একটা সাধারণ মধ্যবিত্ত ছেলেকে চরিত্রহীন বলে দাগিয়ে দেওয়া হলো। আমাদের বিচ্ছেদটা ছিল একতরফা। আব্বু আম্মুর কান্নাকাটি আর ত্যায্য করার হুমকির মুখে আমি নিঃশব্দে হার মেনে নিতে বাধ্য হলাম। সেই রাতেই সই হলো আমাদের তালাকনামায়। আশিক চলে গেল, কিন্তু যাওয়ার আগে
তার সেই রক্তাভ চোখের পানি আমার হাতের ওপর পড়েছিল। সেই উত্তাপ আজও আমার চামড়া পুড়িয়ে দিচ্ছে। আশিক আজ কোথায় আছে আমি জানি না। কেউ বলে সে নেশার জগতে ডুবে গেছে, কেউ বলে সে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। একটা মেধাবী হাসিখুশি ছেলেকে জীবন্ত লাশে পরিণত করলো আমার এই নামাজি বোনটি। এখনও ড্রয়িং রুমে বসে আব্বু আম্মু গালমন্দ করছেন। আর আফসা আপা, সে কিছুক্ষণ আগে আমার ঘরে ঢুকে ড্রেসিং টেবিলের কোনায় হেলান দিয়ে দাঁড়ালো। তার ঠোঁটে সেই জঘন্য বাঁকা হাসি। সে আমার কানে কানে ফিসফিস করে বলল, কিরে আদু, খুব তো পড়াশোনার দেমাগ ছিল তোর, এখন তো স্বামীও গেল, ইজ্জতও গেল, আব্বু তো তোকে আর ভালো ভার্সিটি পড়াবেন না। আরে আজ পড়াশোনা করাই নাকি কিনা বিয়ে দিয়ে দেয়। আহ, কেরিয়ারও গেল, বাবা মা ভালোবাসাও গেল। তোর শরীর কি এখন অনেক বেশি স্বামী চাইছে, তাই তো লুকোচুরি করে শরীর বিলিয়েছিলি, এখন কাকে খুঁজবি? আমার ইচ্ছে করছিল ওর চুলগুলো টেনে ধরে চিৎকার করে বলি, আমরা বিয়ে করেছিলাম আপা, আমরা হারাম কিছু করিনি। কিন্তু আমার গলার স্বর ফুটল না। আমি শুধু পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। যে মেয়েটা একটু আগে নামাজ পড়ে উঠল, সে কিভাবে নিজের ছোট বোনকে এমন নোংরা কথা বলতে পারে? তার এই বাহিক রূপ আর পর্দার আড়ালে কত বড় এক কুৎসিত মন লুকিয়ে আছে, তা কি দুনিয়ার কেউ দেখবে না? আফসা আপা ঘর থেকে বেরিয়ে গেল তার নিজস্ব রাজকীয় ভঙ্গিতে। সে সুন্দরী, সে পর্দা করে, সে এখন সবার চোখে ধোয়া তুলসী পাতা। আর আমি কলঙ্কিত, আমি কুলতা। কিন্তু আমি জানি রাতের গভীরে যখন পুরো পৃথিবী ঘুমায়, তখন আমার চোখের পানিতে আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়। আশিক, তুমি কি আমায় শুনতে পাচ্ছ? তুমি কেন নিজেকে শেষ করে দিচ্ছ? তোমার এই নষ্ট হয়ে যাওয়া জীবনের প্রতিটা মুহূর্তের বিচার আমি আল্লাহর কাছে জমা রেখেছি। আমি সুন্দরী নই, আমি অতটা ধার্মিক হতে পারিনি ঠিকই, কিন্তু আমি তো তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। আমার সেই ভালোবাসার কি কোনো দাম নেই? রাত বাড়ছে, আমি জানালার বাইরে নিখোঁজ কালো অন্ধকারের দিকে তাকিয়ে আছি। ওই অন্ধকারের ওপরেই হয়তো আমার হারানো জীবনের কোনো একটা টুকরো পড়ে আছে। আমি এখন আর কাঁদি না, আমার কান্না শুকিয়ে পাথর হয়ে গেছে। এখন আমি শুধু অপেক্ষা করছি। মানুষ বলে আল্লাহ নাকি ধৈর্যশীলদের সাথে থাকেন। আমি দেখতে চাই আমার এই সতী আপার সাজানো সংসার আর সুন্দর চেহারা তাকে কতদিন রক্ষা করে। মানুষের দীর্ঘশ্বাসের উপর দাঁড়িয়ে যে সুখ গড়া হয়, সেই সুখের পতন যে কতটা ভয়াবহ হয় তা দেখানোর মালিক একজনই। আদালত হয়তো তালাক দিয়ে আমাদের আলাদা করে দিয়েছে, কিন্তু আমার আত্মার সাথে আশিকের যে বন্ধন, তা ছিঁড়বে কে? বর্তমানের আয়নাটা বড় নিষ্ঠুর। আমাদের ড্রয়িং রুমে গেলেই সেটা বোঝা যায়। দেওয়ালে টাঙানো আফসা আফার বিশাল এক ফ্রেম করা ছবি, মুখে এক সিলতে পবিত্র হাসি, মাথায় নিখুঁত হিজাব। মেহমান এলেই আব্বু বুক ফুলিয়ে বলেন, আমার বড় মেয়েটা রত্ন, মাশাল্লাহ, যেমন তার রূপ তেমন তার গুণ, পরহেজগার মেয়ে আমার। সবাই তখন আফসা মেহরিনের প্রশংসায় পঞ্চমুখ হয়। অথচ সেই ড্রয়িং রুমের পাশ দিয়ে যখন আমি আদ্রিকা মেহরিন লজ্জিত মুখে হেঁটে যাই, তখন বাতাসটা থমকে দাঁড়ায়। মেহমানদের চোখের ভাষা বদলে যায়, কারো চোখে করুণা, কারো চোখে তীব্র ঘৃণা, যেন আমি এই পরিবারের এক জীবন্ত অভিশাপ। কেউ জানে না যে মেয়েটা এখন জায়নামাজে বসে তসবিহ গুনছে, সেই মেয়েটাই আমার আর আশিকের সাজানো সংসারটাকে কাছের মতো গড়িয়ে দিয়েছে। ঈর্ষা যে মানুষকে কতটা নিচে নামাতে পারে, আফসা আপা তার জীবন্ত প্রমাণ। মাঝে মাঝে রাতে ঘুম আসে না, অতীতের পাতাগুলো ঝাপসা হয়ে চোখের সামনে ভাসে। মনে পড়ে আমাদের সেই কলেজের প্রথম দিনটার কথা, সেই দিন যেদিন প্রথমবারের মতো আমার আর আশিক খানের দেখা হয়েছিল। কলেজে ভর্তি হওয়ার আগে থেকেই ফেসবুকে আমাদের পরিচয়। মাস তিনেক চ্যাটিংয়ে আমরা একে অপরের বন্ধুর চেয়ে বেশি
কিছু হয়ে উঠেছিলাম, কিন্তু সামনাসামনি দেখা হয়নি কখনো। আশিক ছিল ভীষণ লাজুক। চ্যাটে সে হাজারটা কথা বললেও বাস্তবে দেখা করার কথা তুললেই সে এড়িয়ে যেত। বলতো, আদ্রিকা, সামনে এলে যদি আমি কথা হারিয়ে ফেলি, তার সে চ্যাটেই ভালো আছি। ভর্তির প্রথম দিন সাদা সালোয়ার কামিজ আর নীল ওড়নায় নিজেকে জড়িয়ে আমি কলেজের করিডরে দাঁড়িয়েছিলাম। রোদের ঝিলিক এসে পড়ছিল চশমার কাছের ওপর। চারদিকে নতুন মুখ, নতুন কোলাহল। আমি ভিড়ের মাঝে কারো একটা ছায়া অনুভব করলাম। এক ঝলক তাকিয়েছিলাম শুধু। করিডরের শেষ মাথায় একটা ছেলে নীল শার্ট পরে দাঁড়িয়েছিল, হাতে কয়েকটা বই আর চোখে একরাশ বিস্ময়। আমাদের চোখাচোখি হতেই আমি দ্রুত দৃষ্টি সরিয়ে নিয়েছিলাম, কিন্তু সেই এক মুহূর্তের চাউনিতেই আমি বুঝেছিলাম এটি আশিক। আশিক সেই এক ঝলক দেখে স্থির হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। কলেজের সেই জোনাকীর্ণ করিডরে যেন সময় থমকে গিয়েছিল তার জন্য। সে পরে আমাকে বলেছিল, আদ্রিকা, আমি ভাবিনি চ্যাটের সেই বুদ্ধিমতী মেয়েটা বাস্তবে এত মায়াবী হবে। তোমাকে এক পলক দেখে মনে হয়েছিল যেন কোনো এক কবিতার ছন্দ ভুল করে বাস্তবে নেমে এসেছে। আমি খুব একটা সুন্দরী নই, আফসা আপা সবসময় আমাকে এটাই মনে করিয়ে দিত। কিন্তু আশিকের চোখে সেদিন যে মুগ্ধতা আমি দেখেছিলাম, তা কোনো মিথ্যে মোহ ছিল না। সে এক নজরে তাকিয়েছিল আমার দিকে, ঠিক যেন কোনো জাদুমন্ত্রে মুগ্ধ এক পথচারী। তার সেই ঘোর লাগা দৃষ্টি আমায় লজ্জা দিচ্ছিল, আবার এক অজানা সুখানুভূতিতে ভাসিয়ে দিচ্ছিল। বাস্তবে আমাকে দেখে আশিক যেন সত্যি পাগল হয়ে গিয়েছিল। সেই চ্যাটের চঞ্চল ছেলেটা আমার সামনে এসে তোতলাতে শুরু করলো। তার সেই পাগলামি, সেই নির্ভেজাল ভালোবাসাটাই ছিল আমার জীবনের কাল। কিন্তু আজ সেই আশিক খান কোথায়? আর সে নেশার ঘরে কোনো গলির কোণে পড়ে থাকে। তার সেই মুগ্ধ চোখ দুটো এখন হয়তো রক্তাভ লাল। নেশার বিশেষ নীল হয়ে যাওয়া আমাদের সেই পবিত্র ভালোবাসাকে বেশবিচার নাম দিয়ে আফসা আপা তাকে তিলে তিলে ধ্বংসের দিকে ঠেলে দিল। আফসা আপা এখন হাসি মুখে সবার আপ্যায়ন করছে। তার সুগন্ধির কড়া ঘ্রাণ আমার নাকে আসছে। সে জানে আমি পর্দার আড়াল থেকে তাকে দেখছি। সে ইচ্ছে করেই গলার স্বর উঁচিয়ে বলছে, জীবনটা আসলে তাকওয়ার ওপর চলে। যে বিপথে যায় তার কপালে তো লাঞ্ছনাই জোটে। ওর প্রতিটি কথা আমার কলিজায় তীরের মতো বিচ্ছে। আপা, তুমি নামাজ পড়ো, পর্দা করো, কিন্তু আমার আর আশিকের সেই প্রথম দেখার পবিত্রতাটুকু তো তুমি বোঝনি। তুমি শুধু বুঝেছিলে আমার রেজাল্ট তোমার চেয়ে ভালো ছিল, আর আমি তোমার আগে একটা সুন্দর জীবন সাজিয়ে ফেলেছিলাম। আমি জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছি। কলেজে সেই প্রথম দিনটার কথা মনে পড়লে আজও ঠোঁটের কোণে অজান্তে হাসি ফুটে ওঠে। কিন্তু সেই হাসিটা মুহূর্তেই মিলিয়ে যায় যখন মনে পড়ে আশিক এখন আমার নয়, সে এখন অন্ধকারের। আশিক, তুমি কি জানো, আজ সবাই আমায় অবহেলা করে, ঘৃণা করে, কিন্তু আমার মনের সেই করিডরে তুমি আজও সেই নীল শার্ট পরেই দাঁড়িয়ে আছো। আমি জানি আল্লাহ জালেমকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আফসা মেহেরিনের এই সাজানো সুখে একদিন আগুন লাগবেই, আর সেদিন আমার এই নীরব চোখের জলই হবে তার ধ্বংসের কারণ। আদ্রিকা আর আশিকের সেই সোনালি দিনগুলোর কথা মনে পড়লে আজও বুকটা হাহাকার করে ওঠে। বর্তমানের এই অবহেলা আর অপমানের দেওয়াল ছাপিয়ে অতীতের সেই দিনগুলো যেন কোনো এক নিষিদ্ধ জান্নাতের মতো উকি দেয়। কলেজের সেই প্রথম দেখার রেশটা কাটে না কাটতেই শুরু হলো আমাদের খুনসুটির দিনগুলো। আশিক খান মানুষটা ছিল এক অদ্ভুত মিশেল, কখনো প্রচণ্ড লাজুক, আবার কখনো ভীষণ একগুঁয়ে। করিডরে আমার সামনে পড়লেই সে আমতা আমতা করতো, কিন্তু মেসেঞ্জারে তার শব্দের তুবড়ি ছুটত। আমাদের প্রেমের শুরুটা ছিল খুব সাধারণ, কিন্তু
অনুভূতিগুলো ছিল পাহাড়ের মতো অটল। টিফিন পিরিয়ডে আমি লাইব্রেরির কোনায় বসে যখন নোট করতাম, আশিক দূর থেকে তাকিয়ে থাকতো। আমি তাকালেই সেই বই দিয়ে মুখ ঢাকতো। একদিন সাহস করে সামনে এসে দাঁড়ালো, হাতে এক গুচ্ছ নীল অপরাজিতা। সেদিন আমি ভ্রু কুঁচকে বলেছিলাম, এসব কি? পড়াশোনা করতে এসেছি, ফুল নিতে নয়। আশিক তার সেই মায়াবী হাসিটা দিয়ে বলল, পড়াশোনা তো সবাই করে মেহেরিন, কিন্তু নীল অপরাজিতার রং সবার চোখে ধরা পড়ে না। তোমার চশমার ফ্রেমের আড়ালে যে গভীরতা আছে, ওটা মাপার জন্য এই ফুলগুলো দরকার। এই ছিল আমাদের দুষ্টু মিষ্টি ঝগড়া। সে আমাকে সব সময় মেহেরিন বলে ডাকতো। আমি রাগ করলে সে আরও বেশি খেপাতো। করিডর দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার ওড়না যদি ভুল করে কোনো বেঞ্চে আটকে যেত, আশিক আড়ালে দাঁড়িয়ে হাসতো। আমি ফিরে তাকালে সে গম্ভীর হয়ে অন্যদিকে তাকিয়ে থাকতো। অথচ সেই হাসির আড়ালে যে কী পরিমাণ ভালোবাসা জমা ছিল, তা আমি প্রতিটা মুহূর্তে অনুভব করতাম। ধীরে ধীরে বন্ধুত্বটা প্রেমে রূপ নিল। পার্কের বেঞ্চে বসে বাদাম ভাগ করে খাওয়া, রিকশার হুড ফেলে বিকেলের হালকা বৃষ্টিতে ভেজা, সবই ছিল এক রঙিন স্বপ্নের মতো। কিন্তু আশিক হঠাৎ করেই বদলে যেতে শুরু করলো। তার চোখের সেই মুগ্ধতা রূপ নিল এক ধরনের অস্থিরতায়। একদিন ক্যাফটেরিয়ার কোনায় বসে সে হঠাৎ আমার হাতটা চেপে ধরল। তার হাত কাঁপছিল। সে বলল, আদ্রিকা, আমি আর এভাবে থাকতে পারছি না, আমার ভয় হয়। আমি অবাক হয়ে বললাম, কিসের ভয় হয় আশিক? সে ফিসফিস করে বলল, তোমাকে হারানোর ভয়। তোমার বোন আফসা, সে আমাকে সেদিন প্রথম দেখেছিল, তার চোখের দৃষ্টি ভালো ছিল না। সে তোমাকে সবসময় ছোট করে কথা বলে। আমি জানি, আমি চাই না কেউ আমাদের আলাদা করুক। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, বলেছিলাম, পাগল হয়েছো? আপা নামাজ রোজা নিয়ে থাকে, সে কেন আমাদের পিছনে লাগবে? কিন্তু আশিক সেদিন ভুল বলেনি। তার পুলিশালি ষষ্ঠ ইন্দ্রিয় হয়তো বুঝতে পেরেছিল, আফসা মেহরিনের সেই সুন্দর অবয়বের আড়ালে এক ঈর্ষাতুর ডাইনি বাস করে। সেদিন থেকে আশিকের জেদ শুরু হলো। সে চাইলো আমরা এখনই বিয়ে করি। আমি আকাশ থেকে পড়লাম, এখনই, পড়াশোনা শেষ না করে। আব্বু আম্মু জানলে তো মেরেই ফেলবে। আশিক নাছোড়বান্দা, সে জেদ ধরে বসলো। তার এক কথা, যদি তুমি আমায় ভালোবাসো, তবে আমাকে একটা অধিকার দাও, যাতে পৃথিবীর কেউ আমাদের আলাদা করতে না পারে। আদ্রিকা, আমি তোমাকে ছাড়া বাঁচব না। তার সেই পাগল করা জেদ, সেই আকুলতা আমাকে ভাবিয়ে তুলল। কয়েক সপ্তাহ ধরে চলল আমাদের মনস্তাত্ত্বিক যুদ্ধ। আমি রাজি হচ্ছিলাম না, কিন্তু আশিক খাওয়া দাওয়া ছেড়ে দিল। তার সেই জুলুম মাখা চেহারাটা ম্লান হয়ে যেতে লাগলো। শেষে একদিন সে একরকম জোর করেই আমাকে রাজি করালো। দিনটা ছিল মেঘলা। আমরা দুজন বিশ্বস্ত বন্ধুকে সাক্ষী রেখে এক পরিচিত কাজী অফিসে গেলাম। আমার খুব ভয় করছিল, হাত পা বরফ হয়ে আসছিল। কিন্তু আশিক যখন আমার হাতটা শক্ত করে ধরলো, তখন মনে হলো এই মানুষটার জন্য আমি পুরো দুনিয়ার বিরুদ্ধে লড়তে পারি। কাজী সাহেব যখন বললেন, বলুন কবুল, তখন আমার কণ্ঠ স্বর কেঁপে উঠেছিল। কিন্তু আশিকের গলার আওয়াজ ছিল পরিষ্কার এবং দৃঢ়। সে যেন পুরো পৃথিবীকে জানিয়ে দিতে চাইছিল যে আদ্রিকা মেহেরিন আজ থেকে শুধু তার। গোপনে আমাদের বিয়ে হয়ে গেল। সেই দিনটার সাক্ষী ছিল শুধু আকাশ আর আমাদের দুজন বন্ধু। আমি জানতাম না এই ছোট একটা ভুলের মাসুল আমাকে সারা জীবন দিতে হবে। আমি জানতাম না আমার নিজের বোন এই বিয়ের খবরটা জানলে সেটাকে হারাম আর বেবিচার এর মড়কে সাজিয়ে আমাকে জীবন্ত করবর দেবে। আজ যখন আমি একা ঘরে বসে থাকি আর দরজার ওপর থেকে আফসা আপার তসবিহ পড়ার শব্দ পাই, তখন আমার গা গিনগিন করে ওঠে। আপা, তুমি তো নামাজ পড়ো, কিন্তু তুমি কি জানো, কারো মনে কষ্ট দিয়ে করা ইবাদত কবুল হয় না? আশিক এখন কোথায়? সেই জেদি ছেলেটা কি এখন নেশার ঘরে
আমার নাম ধরে ডাকে, নাকি সে ভুলে গেছে সেই মেঘলা দিনটার কথা, যেদিন সে আমাকে জোর করে নিজের করে নিয়েছিল। আমি এখনো সেই দিনটার ছবিগুলো মনে মনে আঁকি, কারণ ওই স্মৃতিগুলোই আমাকে বাঁচিয়ে রেখেছে। মানুষ যা খুশি বলুক, আল্লাহর খাতায় তো আমি আশিকের স্ত্রী ছিলাম, আর সেই অধিকারটা আমি আফসা মেহেরিনকে কোনোদিনও কেড়ে নিতে দেব না। আদ্রিকার মনের ক্যানভাসে সেই দিনগুলো আজও উজ্জ্বল, যেন গতকালের কথা। আফসা আপার বিষাক্ত খোঁটা আর সমাজের অবহেলার মাঝে ওই স্মৃতিগুলোই আদ্রিকার বেঁচে থাকার অক্সিজেন। আশিক নামের সেই মানুষটা তাকে যেভাবে আগলে রাখত, তা ছিল কোনো রূপকথার রাজপুত্রের চেয়েও বেশি কিছু। গোপনে বিয়ে করার পর আমাদের পৃথিবীটা যেন বদলে গেল। আশিক পাল্টে গেল এক নিমেষে। সেই ছটফটে জেদি ছেলেটা রাতারাতি এক বিশাল বটবৃক্ষে হয়ে উঠল, যার ছায়ায় আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ মায়াবী মনে করতাম। আশিক সবসময় বলতো, আদ্রিকা, তুমি সুন্দরী নও, এ কথা যে বলে তার চোখ উপড়ে ফেলা উচিত। আমার আয়নায় তাকিয়ে দেখো, তুমি আমার পূর্ণিমা। সেদিন ছিল প্রচণ্ড বৃষ্টি। আমি টিউশনি সেরে জিভ ভিজতে ভিজতে বাসের জন্য দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটা কালো ছাতা আমার মাথার উপর স্থির হলো। তাকিয়ে দেখি আশিক, তার নিজের কাঁধ ভিজে একাকার, কিন্তু ছাতাটা সে এমনভাবে ধরেছে যেন আমার ওড়নার এক কোণাও না ভেজে। আমি এসে বলেছিলাম, আশিক, তুমি তো ভিজে যাচ্ছ। সে আমার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলেছিল, আমার ভিজলে জ্বর হবে, কিন্তু তোমার এক ফোঁটা বৃষ্টির পানি গায়ে লাগলে আমার কলিজায় টান পড়ে। মেরিন, তুমি আমার আমানত, তোমাকে এক বিন্দু কষ্ট পেতে দেওয়া আমার সাধ্যে নেই। আশিক আমাকে ভালোবেসেছিল এক অদ্ভুত পাগলামি দিয়ে। সে আমার পড়াশোনার প্রতি এতটাই যত্নশীল ছিল যে পরীক্ষার আগে সে নিজে রাত জেগে আমার জন্য নোটস তৈরি করত। সে চুলে বিলি কেটে দিত আর ফিসফিস করে বলতো, পড়ো মেহেরিন, তোমাকে অনেক বড় হতে হবে। এই সমাজ যেন বলতে না পারে যে বিয়ের পর মেয়েরা পিছিয়ে যায়। একবার আমার খুব জ্বর হলো, বাসায় তখন কেউ নেই। আফসা আপা তার বান্ধবীর বিয়েতে গেছে। আমি একা ঘরের যন্ত্রণায় কাতরাচ্ছিলাম। আশিক খবর পেয়ে জানালার পাশে এসে দাঁড়ালো, হাতে এক গাদা ওষুধ আর নিজের হাতে বানানো গরম স্যুপ। সে জানালার গ্রিল ধরে সারা রাত দাঁড়িয়েছিল। আমি যতবার বলেছি, আশিক, তুমি বাড়ি যাও, কেউ দেখে ফেলবে, সে ততবার বলেছে, দেখুক পৃথিবী, আমার বউ কষ্টে থাকবে আর আমি ঘরে গিয়ে ঘুমাবো। অসম্ভব, তুমি চোখ বন্ধ করে ঘুমাও মেহেরিন, আমি পাহারা দিচ্ছি। সেদিন মাঝরাতে আধো ঘুমে আমি অনুভব করেছিলাম কেউ একজন গ্রিলের ফাঁক দিয়ে আমার কপালে হাত রেখে দোয়া পড়ছে। তার সেই হাতের স্পর্শে যে কতটা মমতা ছিল তা বোঝানো সম্ভব নয়। আশিক আমাকে তার শরীরের অংশ মনে করত। আমার একটু মাথা ব্যথা হলে সে অস্থির হয়ে যেত। আমার মন খারাপ থাকলে সে পুরো শহর চষে বেড়াতো। আমার প্রিয় চকলেট খুঁজে আনতে সে আমাকে কখনো তুমি বলে সম্বোধন করতো না, বলতো আমার প্রাণ। সে বলতো, আদ্রিকা, মানুষ মরে গেলে পচে যায়, কিন্তু আমাদের এই লুকানো ভালোবাসা কোনোদিন পচবে না। আমি তোমাকে এমন এক প্রাসাদে রাখবো যেখানে আফসা আপার বিষাক্ত কথা পৌঁছাতে পারবে না। তার ভালোবাসায় কোনো দাবি ছিল না, ছিল শুধু সমর্পণ। সে আমার জুতো ছিঁড়ে গেলে নিজের স্যান্ডেল খুলে আমাকে দিত আর নিজে খালি পায়ে হাঁটতো। আমি লজ্জিত হয়ে বললে সে হাসতো। আদরের বউকে হাঁটতে দেখলে আমার পায়ের তলা জড়িয়ে যায়। আজ যখন সে আফসা আপাই আমাকে বলে, তোর শরীর খুব গরম না, তখন আমার ইচ্ছে করে তাকে চিৎকার করে বলি, আপা, শরীরের টান নয়, আমি আত্মার টানে আশিকের হয়েছিলাম। ও আমাকে যেভাবে সম্মান দিয়েছে, তোমার হবু স্বামী কি কোনোদিন তা পারবে? আফসা আপা এখন ড্রয়িং রুমে বসে হাসছে। সে জানে না আশিক খান নামের সেই ছেলেটা আমার জন্য নেশার ঘরে নয়, আমার জন্য সে জান দিতে পারত। সে আমাকে আগলে রেখেছিল তার পাঁজরে হাত দিয়ে। আশিক, তুমি কি মনে করতে পারো সেই যেবার
আমি অভিমান করে কথা বলা বন্ধ করেছিলাম। তুমি সারা রাত আমাদের বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলে। তোমার সেই ভেজা মুখ আর আকুল চোখ দুটো আজও আমাকে কাঁদায়। তুমি কেন নেশার কাছে হার মানলে? কেন তুমি আমাকে একলা ফেলে দিলে এই প্রাসান্দের মাঝে? তুমি তো বলতে তুমি আমার ঢাল। তাহলে আজ কেন আমি আমার ওই বিষাক্ত বোনের প্রতিটি তীরের আঘাত একা হাত সইছি? আফসা মেহেরিন সুন্দরী হতে পারে, নামাজি হতে পারে, কিন্তু সে কোনোদিন আশিকের মতো একটা হৃদয় পাবে না। কারণ আশিকরা পৃথিবীতে একবারই আসে, শুধু আদ্রিকাদের মতো সাধারণ মেয়েদের অসাধারণ করে তুলতে। আমাদের গোপন বিয়ের পর কয়েকটা মাস কেটেছিল স্বর্গীয় আবেশে। আশিক তখন আমার ছায়া হয়ে থাকতো। সে প্রায়ই বলতো, আদ্রিকা, জানো তো, লোকে বলে বিয়ের পর নাকি প্রেম কমে যায়, কিন্তু আমার তো মনে হয় যতবার তোমাকে বউ বলে ডাকি ততবার আমার কলিজার ভেতর নতুন করে প্রেমের চারা গজায়। সেদিন ছিল আমাদের বিয়ের 4 মাস পূর্ণ হওয়ার দিন। আশিক লুকিয়ে আমার জন্য একটা নূপুর কিনে এনেছিল। কলেজের পিছনে পুরনো বকুল তলায় বসে সে নিজের হাতে আমার পায়ে সেটা পরিয়ে দিয়েছিল। আমার পা কাঁপছিল লজ্জায়, কিন্তু আশিকের হাত ছিল স্থির। সে নূপুরটা পরিয়ে দিয়ে আমার পায়ে পাতায় একটা আলতো চুমু খেয়ে বলেছিল, এই নূপুরের শব্দ যেন শুধু আমার কানেই বাজে মেহরিন। তোমাকে আগলে রাখার এই ছোট অধিকারটুকুই আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। আশিকের সেই ভালোবাসা ছিল নেশার চেয়েও তীব্র। সে আমাকে শুধু শরীর দিয়ে নয়, সম্মান দিয়ে আগলে রাখতো। একবার এক বখাটে ছেলে আমাকে লক্ষ্য করে বাজে মন্তব্য করেছিল। আশিক তাকে যে শাসন করেছিল তা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সে ফিরে এসে আমার হাত ধরে বলেছিল, যে হাত তোমাকে অসম্মান করবে সে হাত আমি ঘুরিয়ে দেব। তুমি শুধু আমার মেহেরিন নও, তুমি আমার ইজ্জত। কিন্তু সেই ইজ্জতে আগুন লাগানোর জন্য ঘরের শত্রু যে ওত পেতেছিল তা আমরা বুঝতে পারিনি। সেদিন বিকেলে আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমার ফোনটা পাশে রাখা ছিল। সেখানে আশিকের পাঠানো ডজন খানেক মেসেজ আসছিল। একের পর এক আশিক আবেগে ভেসে লিখেছিল, বউ, আজ আমাদের 4 মাস হলো। মনে আছে সেই কাজী অফিসের কথা? তোমার ওই কবুল শব্দটা আজও আমার কানে মধু হয়ে বাজে। আমার জান্নাত তো তোমার ওই ছোট ঘরটাতেই লুকিয়ে আছে মেহরিন। আই লাভ ইউ মাই ওয়াইফ। ঠিক সেই মুহূর্তে ঘরে ঢুকলো আফসা আপা। জায়নামাজ ভাঁজ করে রেখে সে আমার ফোনের টুংটাং শব্দে কৌতুক বোধ করলো। আমি গভীর ঘুমে, সে সন্তর্পণে ফোনটা তুলে নিল। লোক খোলা ছিল। আফসা আপার চ্যাট লিস্টে আশিক নামটা দেখে ভেতরে ঢুকলো। তারপর তারপর যা হলো তা কোনো দুঃস্বপ্নের চেয়েও ভয়াবহ। আফসা মেহরিন প্রতিটি মেসেজ পড়ল। তার ফর্সা মুখটা রাগে আর ঈর্ষায় নীল হয়ে উঠল। সে দেখল কিভাবে আশিক আমাকে ভালোবেসেছে, কিভাবে সে আমাকে তার স্ত্রী বলে সম্বোধন করেছে। পড়াশোনায় আমি তার চেয়ে ভালো ছিলাম, সেটা সে মেনে নিয়েছিল তিল তিল করে। কিন্তু আমি তার আগে একটা রাজপুত্রের মতো স্বামী পেয়ে গেছি। এটা তার অহংকারের চাবুক মারল। সে তখনই ফোনটা নিয়ে দৌড়ে গেল আব্বু আর আম্মুর ঘরে। আমি ঘুম ভেঙে জেগে উঠলাম আব্বুর গগন বিদারী চিৎকারে। ড্রয়িং রুমে গিয়ে দেখি আব্বুর হাতে আমার ফোন, পাশে আম্মু পাথর হয়ে বসে আছেন। আর আফসা আপা, সে দরজার কোণে দাঁড়িয়ে আঁচল দিয়ে চোখ মুছছে, যেন সে কত বড় এক পাপের সাক্ষী হয়েছে। আব্বুর গর্জে উঠলেন, এই তোর শিক্ষা আদ্রিকা, এই মুখ দেখানোর জন্য তোকে বড় করেছিলাম। এই ছেলেকে, সে তোকে বউ বলে ডাকছে কেন? তোরা নাকি বিয়ে করেছিস? সে, তুই আমাদের মুখে চুনকালি মাখালি। আমি কাঁদছিলাম, চিৎকার করে বলছিলাম, আব্বু, আমরা বিয়ে করেছি, আমরা কোনো গুনাহ করিনি। কিন্তু আফসা আপা মাঝখান থেকে ফোঁড়ন কাটলো। আব্বু, ও তো মিথ্যা বলছে।
চ্যাটগুলো দেখো, এরা শুধু শরীরের নেশায় মত্ত। কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই। ও জাস্ট একটা হারাম সম্পর্কে জড়িয়ে আমাদের বংশের নাম ডুবাচ্ছে। মুহূর্তের মধ্যে আমার ফোনটা কেড়ে নেওয়া হলো। সিম কার্ডটা আব্বু নিজের হাতে ভেঙে ফেললেন। আমাকে এক অন্ধকার ঘরে বন্দি করা হলো। আমার পৃথিবীটা সেখানেই থেমে গেল। আশিকের সাথে আমার সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো। আফসা আপা সেদিন রাতে আমার ঘরের দরজার ফাঁক দিয়ে তাকিয়ে সেই পরিচিত বাঁকা হাসিটা আসলো। সে ফিসফিস করে বলল, খুব তো বউ সাজা হয়েছিল, এখন দেখ তোর ওই আশিক তোকে কিভাবে বাঁচায়। আমি তোকে এই নরক থেকে বের হতে দেব না। আমি জানালার গ্রিল ধরে সারা রাত কেঁদেছি। ওদিকে আশিক হয়তো বারবার ফোন দিচ্ছিল, মেসেজ দিচ্ছিল। সে হয়তো পাগল হয়ে যাচ্ছিল কেন আমি রিপ্লাই দিচ্ছি না। সে জানতো না তার মেহরিনকে আজ জ্যান্ত কবর দেওয়া হয়েছে তার নিজের ঘরেই। আশিক, তুমি কি সেদিন আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিলে? তুমি কি বুঝতে পেরেছিলে আমাদের সাজানো ঘরটা কেউ একজন ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে? আফসা মেহরিন আজও নামাজ পড়ে, আজও সুন্দরী, কিন্তু তার সেই সুন্দর হাতের নখে লেগে আছে আমার আর আশিকের ভালোবাসার রক্ত। সে আমাদের আলাদা করেছে, আমাদের যোগাযোগ বন্ধ করেছে, কিন্তু সে কি জানে আত্মার যোগাযোগ কখনো বন্ধ করা যায় না। শহরের এক কোণে ঝকঝকে এক অট্টালিকা, সেখানে আজ খুশির আমেজ। আফসা মেহরিনের বিয়ের কথাবার্তা চলছে এক ধনাঢ্য পরিবারের সাথে। আফসা এখন আগের চেয়েও বেশি সুন্দরী। তার হিজাবের বাজে বাজে আভিজাত্য, সে নামাজ পড়ে তসবি গোনে আর মেহরিনদের সামনে নিচু স্বরে কথা বলে, সবার মন জয় করে নেয়। আব্বু আম্মুর গর্বের শেষ নেই। তাদের বড় মেয়েটা যেন আসমান থেকে নামা এক হুর। আর আমি আদ্রিকা মেহরিন, আমি এই বাড়ির এক কোণে পড়ে থাকা এক টুকরো বিষাক্ত আবর্জনা। আমাকে কেউ ডাকে না, কেউ আমার সাথে খেতে বসে না। আফসা আপা যখন তার হবু বরের উপহারগুলো আলমারিতে সাজায়, তখন আমার দিকে তাকিয়ে সেই চেনা পৈশাচিক হাসিটা হাসে, যেন সে বলতে চায়, দেখ আমি তোকে ধ্বংস করেও আজ রাজকন্যা আর তুই কলঙ্কানি। কিন্তু ওইদিকে শহরের অন্য প্রান্তে এক অন্ধকার গলির স্যাঁতস্যাঁতে ঘরে আশিক খান। লোকে দেখে আশিক আগের মতোই হাসাখুশি অফিসে যায়, বন্ধুদের সাথে আড্ডা দেয়, সবার সাথে হেসে কথা বলে, কিন্তু কেউ তার চোখের ভেতরকার ওই মৃত শহরটা দেখে না। কাজ শেষ করে যখন সে নির্জনে ফেরে, তখন তার সঙ্গী হয় এক ভয়ানক নেশার জগৎ। সিগারেটের ধোঁয়ায় সে আদ্রিকার মুখ খোঁজে, আর ইঞ্জেকশনের নীল বিষে সে ভোলার চেষ্টা করে সেই বিচ্ছেদের যন্ত্রণা। আশিকদের পরিবার অনেক চেষ্টা করেছে তাকে সুস্থ করতে। কত সুন্দরী মেয়ের প্রস্তাব এসেছে তার জন্য, কত মেয়ে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, কিন্তু আশিক শটান জানিয়ে দিয়েছে, আমার জীবনে যদি কেউ আসে তবে সে আদ্রিকা মেহরিন আসবে, আর যদি সে না আসে তবে এই শুনশানে অন্য কারো জায়গা নেই। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার কলিজার প্রতিটা ইঞ্জিতে কেবল আদ্রিকাই বেঁচে থাকবে। সে ছাড়া দ্বিতীয় কোনো নারীকে ছোঁয়ার সাধ্য আমার নেই। আশিক আজ নিঃস্ব, সে আজ অন্ধকারের যাত্রী। অথচ সে তো এমন ছিল না, সে ছিল এক উজ্জ্বল নক্ষত্র। তার চেহারা, তার সিক্স প্যাক, সব কিছু যে কোনো মেয়ে মন জয় করার মতো। পড়াশোনায় ও সে ছিল বেশ ভালো। তাকে তিলে তিলে এই গর্তে ঠেলে দিল কে? ওই যে ড্রয়িং রুমে বসে থাকা পবিত্রতার মুখোশ পরা আফসা মেহরিন। আফসা আপা আজ সুখী, সে তার ষড়যন্ত্রে সফল। সে আমার সংসার ভেঙেছে, আমার সম্মান ধুলোয় মিশিয়েছে, আমার স্বামীকে নেশাখোর বানিয়েছে। অথচ সমাজ আজ তাকেই পূজা করে, সে সবার চোখের মণি আর আমি সবার চোখের বালি। আমি আজ ছাদে গিয়ে আকাশের দিকে তাকালাম, কোনো অলৌকিক বিচার নেমে এলো না আকাশ থেকে, কোনো বজ্রপাতে
আফসার রূপ জ্বলে গেল না, বরং সে আরও জাঁকজমকভাবে নিজের জীবন সাজিয়ে নিচ্ছে। আমার দীর্ঘশ্বাস আর আশিকের নেশার কান্না কিছুই যেন আল্লাহর কানে পৌঁছালো না। আশিক হয়তো আজ রাতেও আমার নাম ধরে ডুবরে কেঁদে উঠবে। সে হয়তো আজও নেশার ঘরে আমাদের সেই গোপন বিয়ের কাজিনামাটা ছুঁয়ে দেখবে, কিন্তু আমাদের ফেরা হবে না। মাঝখানে দাঁড়িয়ে আছে সেই দুর্ভেদ্য দেওয়াল। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। আমরা ছোটবেলায় রূপকথায় পড়তাম, শেষে শয়তানের হার হয় আর ভালো মানুষের জয় হয়। কিন্তু বড় হয়ে বুঝলাম সেই গল্পগুলো শুধু মন ভোলানোর জন্য। বাস্তব বড় বেশি রুক্ষ, বড় বেশি একতরফা। রাতের নিস্তবতায় আমি শুধু ডায়েরির পাতায় শেষ একটা লাইন লিখে রাখলাম, অন্যায়কারীর পতন আর ন্যায়ের জয় এসব কেবল কাল্পনিক গল্পের পাতাতেই মানায়। কারণ গল্পের পরিচালক চান নীতি শিক্ষা দিতে, কিন্তু রোর বাস্তবতায় সবসময় শয়তানি শেষ হাসি হাসে আর তার জয় মাল্য পরে। সমাপ্ত গল্প মরীচিকার কান্না।